আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা পড়ব আন্তর্জাতিক অংশের বিভিন্ন বিরোধপূর্ণ দ্বীপ, ঠিক আছে, বিরোধপূর্ণ অঞ্চল বা দ্বীপ বা স্থান। এটা তোমার আন্তর্জাতিকের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা সাম্প্রতিক ইস্যু বা যে কোনো ইস্যু বা এইরকম প্রশ্ন প্রায়ই দিয়ে দেয়। হ্যাঁ, বিখ্যাত স্থান বা বিরোধপূর্ণ স্থান। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা বিখ্যাত স্থানগুলো যদি নাও পড়ি তো এসে ভূ রাজনীতি যেটা আমরা বলি আসলেই, হ্যাঁ, জিওপলিটিক্স মানে ভূমি এবং তার সাথে রাজনীতি, এই সব মিলে যে বিশ্ব রাজনীতিতে ভূ রাজনীতির যে অবস্থান বা এলাকা নিয়ে যে কী কারণে যুদ্ধ বিগ্রহ, এই সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এই বিরোধপূর্ণ কিছু অঞ্চলগুলো আমরা পড়ব, সাম্প্রতিক এবং অদূর ভবিষ্যতে যেটা ঘটেছে এবং ভবিষ্যতে যেটা ঘটতে পারে। ঠিক আছে, তো এই জিনিসটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দিয়েও দিতে পারে। আমরা একটু একদম ছোটো ছোটো ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা শিখে যাব ক্লাসেই। হ্যাঁ, তোমার এগুলো কিছু পড়াই লাগবে না। দেখুন, আমি টোটাল একটা ম্যাপের এমন একটা জায়গা রাখছি, বিশেষ করে মিডল ইস্ট অ্যান্ড ইউরোপের একটা অংশ, এই সব মিলিয়ে। তো আমরা একটা একটা করে আসলে দেখবো আসলে সবচেয়ে বিরোধপূর্ণ অঞ্চল কোনটি। আমরা আমাদের বাড়ির কাছ দিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র দিয়ে শুরু করি, ভারত। ঠিক আছে, তো এখানে দেখো নেপাল, আমার এখানে লেখা আছে নেপাল, আর এখানে লেখা আছে ইন্ডিয়া। তার মানে এই দুইটা দেশের ভিতর বিরোধপূর্ণ কোনো অঞ্চল আছে। হ্যাঁ, এই যে এখানে দেখো অন্য কালার দিয়ে যেটা যে এই ম্যাপের ভিতর করা, হ্যাঁ, এই তিনটা জায়গার নাম, এটা হচ্ছে লিপু লেক, একটা কালাপানি এবং আছে লিম্পিয়াধুরা। ঠিক আছে, বিশেষ করে লিপু লেক এবং কালাপানি এটা নিয়ে খুব মানে হুলস্থুল কাণ্ড হয়ে গেল কিছুদিন আগে। তো এই জায়গাটা মূলত ছিল, আগে ছিল নেপালের অংশ, বা আগে তো এই সীমানা ছিল না। তো এর পরবর্তীতে কী হয়, ব্রিটিশরা যখন দেশ ভাগ করে তখন একটা চুক্তি অনুসারে, ব্রিটিশরা যখন এটা শাসন করে, একটা চুক্তি অনুসারে ব্রিটিশরা যখন শাসন করে এই অঞ্চলটা ভারতীয় উপমহাদেশের অন্তর্ভুক্ত করে ফেলে, এই যে লিপু লেক, কালাপানি আর লিম্পিয়াধুরা। হ্যাঁ, তো এর পরবর্তীতে কি হয়, পরবর্তীতে নেপাল এক সময় বুঝে গেল, এক সময় তো এই নেপাল তো ভারতের কথা মতো চলতো এক সময়, তাই না, এটা আমরা জানি। তো কিছুদিন পরে নেপালের সাথে ঝামেলা হলো কি নিয়ে, এক সময় এই নেপাল তাদের সংবিধান চেঞ্জ করে বললো, তারা ভারতের দাসত্ব থেকে মুক্ত হতে চাইলো এবং সাথে তাদের সংবিধান চেঞ্জ করে ফেললো। পরবর্তীতে দেখা গেল এই নেপাল কী করলো, এই যে লিপু লেক, কালাপানি, এই বিস্তীর্ণ এলাকাটা তাদের ম্যাপের ভিতর অন্তর্ভুক্ত করে নিল। তো ভারত এটা তো স্বাভাবিকভাবে মেনে নিবে না। ভারত কী করলো, নেপালের উপর কী করলো, বিভিন্ন অবরোধ দিল, বিভিন্ন নিষেধাজ্ঞা দিল। হ্যাঁ, তো এখান থেকে এই কাজটা আসলে কেন করে, যে তার পাশে ভারতের চিরশত্রু চায়না সবসময় এই নেপালকে উস্কে দিত। ঠিক আছে, তো নেপালও সেম কাজ করলো। এই যখন ইন্ডিয়া এর সাথে নেপালের উপর বিভিন্ন অবরোধ দিতে থাকলো, এর আগে আমরা দেখেছি নেপাল ভারত কি সুন্দর সম্পর্ক ছিল। নেপাল একদম ভারতের কথা মতো উঠতে বসতে এমন একটা ভাব ছিল। তো যখন বিভিন্ন অবরোধ দিল তখন এই চায়না বললো, ঠিক আছে নেপাল, ঠিক আছে, তোমার টেনশনের কোনো কারণে, আমার এখানে যে এই যে গেট, এই গেট আমি তোমার জন্য উন্মুক্ত করে দিলাম, খুলে দিলাম। ঠিক আছে, এরপর থেকে তাহলে এই যে এলাকাটা কালাপানি, লিপু লেক, এইটা নিয়ে ভারত এবং ইন্ডিয়ার ভিতর এখনও বিরোধপূর্ণ অঞ্চল, এবং এটা তারা সংবিধান চেঞ্জ করে তাদের ম্যাপের ভিতরে এই জিনিসটা দেখাইছে। তাহলে তোমাদের পরীক্ষায় আসার মতন যে কালাপানি কোথায় অবস্থিত বা লিপু লেক কোন সীমান্তে অবস্থিত, তাহলে ভারত এবং নেপাল সীমান্তে। ঠিক আছে, তো এটা গুরুত্বপূর্ণ। তো স্বাভাবিকভাবে যখন অবরোধ দিয়ে শুরু করলো, এই চায়না থেকে একটু মজার বিষয় বলি তোমাদেরকে। এই চায়না থেকে একটা নদী আসে, হ্যাঁ, সেই নদীর নাম না জানি, এই নদী নেপাল হয়ে ভারতে যায়। তো নেপাল কী করলো, যখন এর উপর অবরোধ দেওয়া শুরু করলো, নেপাল কী করলো, এখানে তার দেশের উপর একটা বাদ দিল যে আমার নদীর পানি আমি ইন্ডিয়াতে আর দিব না। তো এই কাজগুলো কিন্তু ভারত স্বাভাবিকভাবে মেনে নিতে পারলো না। তো আমরা আগে থেকেই দেখে এসেছি, আমাদের বাংলাদেশের অনেকগুলো নদীর উপর ভারত কী করছে, বাদ দিয়ে আটকে রাখছে। এবার ঠেলা বুঝো। ঠিক আছে, তো এটা ছিল আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আসবে কালাপানি, লিপু লেক কোথায় অবস্থিত, এই যে বিরোধপূর্ণ অঞ্চল নেপাল এবং ইন্ডিয়াতে। ঠিক আছে, আমরা নেপাল এবং ইন্ডিয়ার কথা যখন চলে আসলাম তখন আর একটা জিনিস শিখে যায়। এই দিকে আছে পাকিস্তান আর ইন্ডিয়া, আমি একটু এঁকে দেখাই, এখানে ম্যাপ দেওয়া নেই। তো এখানে আছে কাশ্মীর। ঠিক আছে, কাশ্মীর। তো এরপরে আছে মনে করো পাকিস্তান, এটা পাকিস্তান, এটা হচ্ছে ইন্ডিয়া। তো এই কাশ্মীর নিয়ে ভীষণ ঝামেলা। কেন ঝামেলা, এর সূত্রপাত কেন ঘটলো, তোমরা একটু যদি জানতে চাও। যখন ব্রিটিশরা আমাদের শাসন করে, যখন ব্রিটিশরা এই দেশ ছেড়ে চলে যায়, তখন পাকিস্তান এবং ভারত নামক দুইটা স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়। তখন এই যে কাশ্মীর ছিল, এই কাশ্মীরকে বলা হলো তোমরা কার ভিতর যাবা। তো কাশ্মীরের জনগণ সবাই ছিল মুসলিম, কিন্তু কাশ্মীরের যে রাজা ছিল সেই রাজা ছিল আবার হিন্দু। সো সে ভাবলো, আমি হিন্দু রাজা হয়ে আমি কেন পাকিস্তানের ভিতরে যাব,
আর পাকিস্তানের হিন্দু রাজা যদি ভাবে যে আমি যদি ইন্ডিয়ার ভিতর চলে যাই তাহলে আমার জনগণ তো আমার কথা মানবে না, তখন কাশ্মীর কি করলো, সিদ্ধান্ত নিল যে আমি স্বাধীন থাকব। তো কিছুদিন যাওয়ার পরে কাশ্মীরের লোকজন ওরা স্বাধীনভাবে থাকতেছিল। তো কাশ্মীরের যারা মুসলিম জনসংখ্যা ছিল তারা সবসময় চাইতো পাকিস্তানের ভিতরে চলে যাওয়ার জন্য। তো পাকিস্তান কী করলো, ওই লোকজন নিয়ে একটা অংশ, কাশ্মীরের একটা অংশ নিয়ে নিল, যেটাকে বলা হয় আজাদ কাশ্মীর, যেটাকে বলা হয় আজাদ কাশ্মীর। তো এভাবে যখন পাকিস্তান একটা অংশ নিয়ে নিল, তখন কাশ্মীরের এই যে হিন্দু রাজা ছিল সে স্বাভাবিকভাবে ভারতের কাছে সাহায্য চাইলো যে আমাকে সাহায্য করো। ভারত বললো হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করবো, বিনিময়ে তোমার আমার অধীনে থাকতে হবে। তো বলছে না ঠিক আছে, আপনি আমাকে সাহায্য করেন, আমি আপনার অধীনে থাকবো, কিন্তু আমি আলাদা একটা স্বতন্ত্র দেশ হিসেবে থাকবো, আমার আলাদা একটা স্বায়ত্তশাসন থাকবে। তো ইন্ডিয়া বললো ঠিক আছে, এভাবে চলবে। তো এইভাবেই এতদিন চলে আসছিল যে এই ভারতের এই কাশ্মীরের অংশের নাম হচ্ছে জম্মু কাশ্মীর। হ্যাঁ, তো এই জম্মু কাশ্মীরের এই অংশটা স্বায়ত্তশাসন ভোগ করতো তারা। কিন্তু মোদী সরকার আসার পরে তার সংবিধান চেঞ্জ করেই সে এদের এই স্বায়ত্তশাসন বাদ দিয়ে তার একটা অঙ্গরাজ্য, কেন্দ্রশাসিত অঙ্গরাজ্য হিসেবে এই জম্মু কাশ্মীরকে অধিভুক্ত করে নিল। তার মানে এই কাশ্মীরের লোকজন এখন পুরো স্বাধীনতাহীন হয়ে পড়লো। ঠিক আছে, এই নিয়ে যে কাশ্মীর এলাকাটায় প্রায়ই সমস্যাটা হয়। তাহলে আমরা বুঝে গেলাম যে কাশ্মীর কেন ভারত পাকিস্তানের ভিতরে সমস্যাগুলো হয়। ঠিক আছে, এবং এই আমি যদি বলি চায়না এবং ভারতের এই এলাকাটায় এখানে আর একটা আকসাই চীন নামক একটা জায়গা আছে, যে চীনটা মূলত চায়না দখল করে রাখছে, আকসাই চীন নিয়ে। তাহলে এই আকসাই চীন নিয়ে চায়না এবং ভারতের ভিতরে আবার সমস্যা আছে। তার মানে আমরা দেখছি ভারতের চারপাশেই তার প্রতিবেশীগুলোর সাথে তাদের সম্পর্ক খুবই চমৎকার, নাকি? আমরাও দেখছি বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক আগে ছিল, এখন কেমন। এরপর চলে আসি আমরা সাম্প্রতিক সময়ে, তোমাদের কিছুদিন আগে যে এই সমস্যার সিরিয়া বাশার আল আসাদের পতন ঘটলো, এটা আমরা জানি। তো এখানে এই সিরিয়ায় যেই সমস্যাটা, এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমি আছে সিরিয়ায়। তার আগে আমরা যদি একটু টোটাল জিনিসটা একটু ম্যাপটা দেখতে চাই, হ্যাঁ, যে এই যে ভূমধ্যসাগর এই অঞ্চলটা দেখো, এই যে ভূমধ্যসাগরের তীরবর্তী এই এলাকাটা, এই রিজিয়নটা দেখো, এই রিজিয়নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে তোমার ইসরায়েল আছে, জর্ডান আছে, সিরিয়া আছে, ইরাক আছে, মিশর আছে, এই এলাকাটা ভূমধ্যসাগর আছে। এই এলাকাটা একটা অস্থিরপূর্ণ এলাকা, এটা আমরা প্রায়ই শুনে আসছি। ইসরায়েল ফিলিস্তিন তোমরা প্রায়ই শুনে আসছো। এটা দেখো মুখস্থর কিছু নাই, এটা তুমি যদি গল্পের মতন মনে রাখো তাহলে ইনশাল্লাহ তোমার সব মনে থাকবে। তো দেখো এই যে সিরিয়া নিয়ে আমরা যেই কথাটা যাই, তার আগে আমরা একটু সিরিয়ায় যাওয়ার আগে যে ইসরায়েল সমস্যাটা আমরা একটু দেখে আসি। হ্যাঁ, এইদিকে আছে আমার মিশর, এদিকে আছে সুয়েজ খাল, আমরা মিশর, আর এই দিকে আছে দেখো ইসরায়েল। তো এই ইসরায়েল এই টোটাল এই ম্যাপটা খুব সুন্দর দেখা যাচ্ছে, দেখো এই ম্যাপটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এই টোটালটাই ছিল ফিলিস্তিন। তো আমরা জানি ফিলিস্তিনের বুকে ইসরায়েল প্রতিষ্ঠিত হয় 1948 সালে। আস্তে আস্তে ওরা পুরো, আমি যদি বলি এরা পুরো ফিলিস্তিনিটাকে দখল করে নিয়েছে। শুধুমাত্র এই যে পশ্চিম তীর এবং এই গাজা, এই দুইটা এলাকা বাদে টোটাল ভূখণ্ড ফিলিস্তিনির, টোটাল ভূখণ্ড ইসরায়েল কিন্তু দখল করে নিয়েছে। ঠিক আছে, এটা পশ্চিম তীর বলা হয়, আর এটা হলো গাজা। এই গাজাটা মিশরের সাথে এই বরাবর লাগানো। ঠিক আছে, এবং তুমি দেখো তাহলে দেখো এর চারপাশে দেখো ইসরায়েল, তার মানে ভারতে এই তোমার ফিলিস্তিনি রাষ্ট্রের চারপাশে কিন্তু ইসরায়েল দখল করে নিয়েছে। তার মানে এই ভূখণ্ডে যাওয়ার জন্য চারপাশে দেখো এটাও ইসরায়েল, এটাও ইসরায়েল, এটাও ইসরায়েল। এখানে যাওয়ার পথে এর এই পাশে আছে মিশর, মিশরের এখানে একটা উপত্যকা আছে রাফা উপত্যকা। তো এই যে গাজায় যখন হামলা হলো, তো মিশর থেকে ত্রাণ নিয়ে যাওয়ার জন্য একটা ওই ছিল শুধু রাফা স্থলপথ, ওটা আমরা একটু পরে দেখব। তাহলে রাফা কোথায় অবস্থিত? এই যে মিশর এবং গাজা সীমান্তে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, পশ্চিম তীর গাজা এসব ফিলিস্তিনের একটা রাষ্ট্র ছিল। তো আমরা চলে আসি যে সিরিয়া, আমরা এই ম্যাপটা একটু দেখি, বিশেষ করে এই পাশে আছে দেখো, আমরা দেখি এই পাশে আছে সিরিয়া, এখানে আছে ইসরায়েল, এখানে আছে জর্ডান, আর এখানে আছে লেবানন। তো দেখো এই ইসরায়েল এবং সিরিয়ার মধ্যবর্তী একটা জায়গা আছে, এই জায়গাটার নাম আছে গোলান মালভূমি। মালভূমি কোনটা? আমরা জানি দুইটা পাহাড়ের মধ্যবর্তী যদি একটু সমতল জায়গা থাকে, উঁচু জায়গা, সেই জায়গায় সেই মানে এলাকাকে বলা হয় মালভূমি। ঠিক আছে, তো এই গোলান মালভূমি ছিল সিরিয়ার অধীনে। তো ইসরায়েল তো দখলদারিত্ব করতেই আছে, সে উড়ে এসে জুড়ে বসছে, একজন ফিলিস্তিনিকে দখল করে এখন পার্শ্ববর্তী সব দেশগুলোও সে দখল করতে যাচ্ছে। তো এই গোলান মালভূমি দেখো এমন একটি জায়গায় যেখানে তোমার লেবাননের বর্ডার, সিরিয়ার বর্ডার, জর্ডানের বর্ডার এবং ইসরায়েলের বর্ডার।
মানে এই কয়েকটা দেশের উপর এই গোলান মালভূমি কেউ যদি দখল করে রাখতে পারে তাহলে সবগুলো দেশের উপর ছুরি ঘুরাইতে পারবে। এবং সবচেয়ে মজার বিষয়, এই গোলান মালভূমি একটু উঁচুতে অবস্থিত হওয়ার পরে এখান থেকে পুরো পাশের বর্ডারগুলো খুব ভালো করে দেখা যায় এবং এখানে খনিজ সম্পদ আছে এবং এখানে তোমার একটা লেক আছে, হ্রদ আছে যেখানে পানি পাওয়া যায়। সো এই গোলান উপত্যকা অবস্থানগত দিক থেকেও গুরুত্বপূর্ণ এবং এখানে যদি কোনো সেনারা থাকে তাহলে সবগুলোর উপর ছুরি ঘোরাইতে পারবে। তো এই গোলান উপত্যকা মূলত সিরিয়ার অধীনে ছিল, সিরিয়ারই ছিল। তো 1948 সালে যখন ইসরায়েল, ফিলিস্তিনের বুকে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, ইহুদিদের এনে এখানে একটা দেশ দেওয়া হয়, ছোট্ট একটা জায়গা দেওয়া হয় যে তোরা এখানে রোহিঙ্গা হিসেবে থাক। কিন্তু তারা কি করলো, তারা আস্তে আস্তে বাকিদেরকে দখলদার করতে করতে এইভাবে নিল। তো স্বাভাবিকভাবে এর এই পাশে আছে মিশর, এর পাশে আছে আরব রাষ্ট্রগুলো। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে ইসরায়েলের এই জিনিসটা ওরা মেনে নিতে পারলো না। এবং ইসরায়েল একটা ছোট্ট দেশ হওয়ার পর এর এত ক্ষমতা কেন? কারণ সে আমেরিকার তার পিছনে আছে। তো এই কারণে এই আরব দেশগুলোর সাথে ইসরায়েলের এ পর্যন্ত 4 থেকে 5 বার যুদ্ধ হয়েছে। 48 সালে, 56 সালে এবং 67 সালে। তো 67 সালে যখন যুদ্ধ হয়, প্রত্যেকটা যুদ্ধেই ইসরায়েল জয়লাভ করে, প্রত্যেকটা যুদ্ধেই ইসরায়েল জয়লাভ করে। ঠিক আছে, এই যে এই ইসরায়েল। ফলে 67 সালে ফাইনালি যখন যুদ্ধ হয়, 6 দিনব্যাপী যুদ্ধ, এই যুদ্ধের ফলে এই গোলান মালভূমি টোটালটাই দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকে আজকের দিন পর্যন্ত এখনও ইসরায়েলের দখলেই আছে এই গোলান মালভূমি। তাহলে এই গোলান মালভূমি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতন যে গোলান মালভূমি কোথায় অবস্থিত। তাহলে আমরা পড়বো সিরিয়া এবং ইসরায়েল সীমান্তে, ইসরায়েল এবং সিরিয়া সীমান্তে গোলান মালভূমি অবস্থিত। বর্তমানে এটা কার অধীনে আছে? ইসরায়েলের অধীনে। এই যে বাশার আল আসাদের পতন ঘটলো, হ্যাঁ, এই সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর নাম ছিল HTS, তোমরা এটা জানো, HTS। এই সিরিয়ার HTS বিদ্রোহী গোষ্ঠীগুলো এই যে স্বৈরাচার বাশার আল আসাদ তাকে পতন ঘটেছে, সে পালিয়ে গেছে। যাওয়ার পরে এরা বললো আমরা এই গোলান উপত্যকা আবার ব্যাক নিব। ওই বিদ্রোহী গোষ্ঠীগুলো এখনও বলছে, আমার মনে হয় না যে পারবে কিনা। যাই হোক, তাহলে তোমাদের মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট যে গোলান মালভূমি কোথায় অবস্থিত, রাফা, রাফা উপত্যকা কোথায় অবস্থিত, বা রাফা এটা মিশর এবং গাজার সীমান্তবর্তী স্থানে। ঠিক আছে, এবার আসো সিনাই উপদ্বীপ। তোমরা দেখো, আমরা ওই যে বলছিলাম এদিকে আছে মিশর, দেখো এখানে মিশর, এখানে এই যে ইসরায়েল, হ্যাঁ, এটা আমরা আগেই পড়ছিলাম। তো ইসরায়েল এবং মিশর সীমান্তে দেখো এই যে আমরা বলছিলাম এখানে লোহিত সাগর, এপাশে আছে ভূমধ্য সাগর, আর এই লোহিত সাগর ভূমধ্য সাগরের মাঝখানে সুয়েজ খাল আছে, এই দেখো সুয়েজ খাল। তো এই সিনাই উপত্যকা, এই যে উপত্যকাটা যেটা এশিয়া এবং আফ্রিকার মাঝখানে পড়ছে এবং সেই সিনাই উপদ্বীপ বলা হচ্ছে এটাকে, হ্যাঁ, এবং এটা মিশরের অধীনে ছিল। তাহলে দেখো এই ল্যান্ডটাও গুরুত্বপূর্ণ, সিনাই উপদ্বীপ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এইটা এশিয়া এবং আফ্রিকার সাথে সংযোগস্থল হিসেবে কাজ করছে। এবং ওই যে ইসরায়েল যখন আসলো তখন থেকে যে যুদ্ধ শুরু হলো 48 সালে, 56 সালে, এই সবগুলো যুদ্ধে সে সিনাই উপত্যকাও দখল করে নেয়। এবং একসময় আমরা যদি সুয়েজ খাল সংকট, তারপরে বিভিন্ন কারণে এইভাবে এই মিশর কী করে, যখন আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দেয় এবং যত তেল সব এই সুয়েজ খাল দিয়ে যাইতো। ঠিক আছে, একসময় কী করলো, মিশর সহ আরব দেশগুলো করলো কি, সুয়েজ খাল আটকে দিল, ফলে তেল ওইদিকে যাইতে পারবে না। তারপরে এই সিনাই উপত্যকা মিশরকে দিয়ে দিতে বাধ্য হলো ইসরায়েল, নিয়ে নেওয়ার পরেও। এখন তাহলে সিনাই উপত্যকা এখনো পর্যন্ত, এই যে সিনাই উপত্যকা এখনো পর্যন্ত তাহলে কার অধীনে আছে? মিশরের অধীনে। তাহলে এটা কোন সীমান্তে? ফিলিস্তিন, আমি ইসরায়েল বলবো না, ঠিক আছে, আমি বলবো ফিলিস্তিন রাষ্ট্র, কারণ আগেই ফিলিস্তিন ছিল। তাহলে ফিলিস্তিন সীমান্ত এবং মিশর সীমান্তে, বা তোমরা বলতে পারো ইসরায়েল সীমান্তে এই সিনাই উপত্যকা অবস্থিত। এবং এই সিনাই উপত্যকার আমি বলছিলাম এখানে গাজা, এই যে ইসরায়েলের যে গাজা, এখানে যাইতে হলে এখানে রাফা আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে পরীক্ষায় যদি আসে সিনাই উপদ্বীপ কোন দুটি দেশের মধ্যবর্তী একটা স্থান? মিশর এবং ফিলিস্তিন বা ইসরায়েল, তুমি যাই বলো না কেন। ওকে, এবার আসো শাতিল আরব, আর একটা বিখ্যাত গুরুত্বপূর্ণ স্থান শাতিল আরব। এই জিনিসটা কি আমরা একটু দেখি, চলো। ঠিক আছে, শাতিল আরব মানে শাতিল আরব শব্দের অর্থ হচ্ছে আরবের নদী। তো দেখো এখানে আমার দুইটা দেশ আছে, এখানে দেখো আছে ইরান আর এখানে আছে ইরাক। তো দেখো এই ইরাক এবং ইরানের মাঝখানে এই যে দুইটা নদী চলে আসছে, দুইটা নদী চলে আসছে, এই নদী একটা আছে ইউফ্রেটিস নদী এবং একটা হচ্ছে টাইগ্রিস নদী। টাইগ্রিস নদীকে বাংলায় বলা হয় দোজলা এবং ইউফ্রেটিসকে বলা হয় ফোরাত নদী। তো এই দুইটা নদী দেখো, নীল কালারের দুইটা নদী, গুরুত্বপূর্ণ নদী। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই ইরান
ইরাক, সিরিয়া, তুরস্ক বা এই এলাকা থেকে, এটা তো তেল সমৃদ্ধ এলাকা, এই এলাকা থেকে যদি আমার এই পারস্য উপসাগর হয়ে এদিকে আরব সাগর হয়ে এদিকে লোহিত সাগর হয়ে এদিকে ইউরোপে তেল নিয়ে যাইতে হয়, তাহলে এই নদী দুইটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, স্থলভাগ এই নদী দুইটা গুরুত্বপূর্ণ। তাহলে জাহাজ এই নদী দিয়ে পারস্য উপসাগর হয়ে এই দিক দিয়ে হয়ে এদিকে চলে আসতে পারবে। তো এই ইরাকের ভিতরে আছে এই নদীটার কোনো সমস্যা নাই, ইরানও এই দিকতে তার ভিতরে নদী আছে এদিক দিয়ে নিয়ে আসতে পারবে, কোনো সমস্যা নাই। সমস্যা বাঁধলো কোথায়? সমস্যা বাঁধলো এই দুইটা নদীর মিলনস্থল যেখানে আসলে এখানে। তাহলে দুইটা নদী ব্যবহার করতে কোনো সমস্যা আছে না। এই দুইটা নদী মিলিত হয়ে এখান থেকে এসে পারস্য উপসাগরে এসে পড়েছে। এই যে পারস্য উপসাগর, সমস্যা হলো এইটা নিয়ে। এই যে দুইটা নদী এসে মিলিত হলো টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী, এবং এটা নিয়ে ইসলাম ধর্মে কিন্তু একটা আসে যে এই নদী দুইটা একদম কোথা থেকে আসছে। এবং ফোরাত নদী যখন শুকিয়ে যাবে, এই ফোরাত নদীর কথা বলা হয়েছে, ইউফ্রেটিস মানে ফোরাত নদী যখন শুকিয়ে নাকি একসময় স্বর্ণের বার উঠবে বা স্বর্ণের একদম খনি উঠবে, এরপরে যুদ্ধ বাঁধবে, এইসব আমরা জানি। হ্যাঁ, এই কাহিনীগুলো ইসলাম ধর্মে আছে। তো এই সেই ফোরাত নদী, ঠিক আছে। এই দুইটা নদী কি হলো, এই দুইটা নদীর যখন মিলনস্থল, এই দুইটা নদী এসে মিলিত হলো, এই জায়গাটাকে বলা হচ্ছে শাতিল আরব। তো এর দখলদারিতা দেখো, এই শাতিল আরব যার দখলে থাকবে সে এইদিকে পারস্য সরাসরি তেল আনতে পারবে। এখন মজার বিষয় হলো, দেখো খুব মজার বিষয়, কোন সময়টা এদের সাথে ইরাক ইরান যুদ্ধ বাঁধে এই শাতিল আরব নিয়ে। শাতিল আরব নিয়ে দ্বন্দ্বকার ইরাক এবং ইরানের বিপক্ষে, দুইটাই মুসলিম দেশ। এটা হচ্ছে শিয়া মুসলিম দেশ, এটা হচ্ছে সুন্নি। যারা অন্য ধর্মের আছে শিয়া এবং সুন্নি, এদের ভিতরে একটু মতপার্থক্য আছে। সো এই দুইটা দেশ যুদ্ধ শুরু হয়ে গেল। তো দেখো ইরানের শিল্প, ইরানের বিপ্লব শুরু হয়, ইসলামী বিপ্লব বা ইরানি বিপ্লব, ইসলামের বিপ্লব শুরু হয় 1979 সালে। ইসলামী বিপ্লব শুরু হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জিকে ইন্টারন্যাশনালের জন্য, যে ইসলামী বিপ্লব ইরানে কবে শুরু হয়? 1979 সালে। এবং এখানে যে তাদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি এবং ইরাকের এই সময় একজন প্রভাবশালী নেতা ছিল সাদ্দাম। এই সাদ্দাম এবং আয়াতুল্লাহ খোমেনি দুইজনের প্রভাবশালী নেতা। ফলে কি হলো, ইরাকের সাদ্দাম হোসেন কি করলো, সে ইচ্ছা করে নাকি ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেয় যে এই শাতিল আরব আমার। তো 1980 সাল থেকে 88 সাল পর্যন্ত এই যুদ্ধ চলতেই থাকে। ঠিক আছে, এই শাতিল আরবকে কেন্দ্র করে যে এর দখলদারিত্ব কে নিবে। ঠিক আছে, এবং মজার বিষয়, এই যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশও এই যুদ্ধে জড়িত। এই ইরাক ইরান যুদ্ধের মাধ্যমেই বাংলাদেশ জাতিসংঘের ইউনাইটেড নেশনের ইউনাইটেড নেশন ইরাক ইরান, এই যে ইউনিমগ মিশনে তোমার হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের প্রথম সেনাবাহিনী পাঠায়, 15 জন সেনা পাঠায় এই জাতিসংঘ মিশনে। ঠিক আছে, তাই আমরা শিখে গেলাম ইউনিমগ। তো এটা হচ্ছে শাতিল আরব, এ পর্যন্তই ছিল। এর পরবর্তী দর্শ আমরা আরও একটা বৃহৎপূর্ণ দ্বীপ দেখব। ও এখান থেকে আরেকটা আমরা বৃহৎপূর্ণ দ্বীপ দেখাইতে পারি, সেটা কি দেখো ভাইয়া, এই যে পারস্য উপসাগর, দেখো এখানে পারস্য উপসাগর, এখানে ওমান সাগর আছে, ওমান দেশের মাঝখানে ওমান সাগর। এটা হচ্ছে পারস্য কেন, ইরানের সব কিছু পারস্য। তো দেখো এই দুইটা সাগরের মাঝখানে আমি যে একটু বড় করি, একটু জুম করি, একটা দ্বীপ আছে, সেই দ্বীপের নাম আছে আবু মুসা দ্বীপ। কি দ্বীপ? আবু মুসা দ্বীপ। ঠিক আছে, দেখো আমি একটু জুম করি। ওকে, দেখো এই যে সাগর, তাহলে আমার নদীর দিকে এখানে তেলগুলো আসবে পারস্য উপসাগর। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা উপসাগর। কেন 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 গুরুত্বপূর্ণ? কারণ এই পারস্য উপসাগর দিয়ে এখানে একটা প্রণালী আছে, এই প্রণালীর নাম আছে হরমুজ প্রণালী। কি প্রণালী? হরমুজ প্রণালী। হরমুজ, এই হরমুজ প্রণালী দিয়ে ওমান উপসাগর দিয়ে এই দিক দিয়ে সাগরে, লোহিত সাগরে দিয়ে ভূমধ্য সাগরে চলে যাবে তেলের জাহাজগুলো। তার মানে এই যে এখানে তেল সমৃদ্ধ যে দেশগুলো আছে, ঠিক আছে, জিসিসি আমরা বলি, একটু পরে আমরা অন্য কোনো ক্লাসে শিখবো, যে কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এদের সবার কিন্তু তেলের জাহাজগুলো কিন্তু এই পারস্য উপসাগর হয়ে যাবে। বুঝছো? তার মানে এই পারস্য উপসাগরে এরকম ছোট ছোট 3টা দ্বীপ আছে। হ্যাঁ, এই একটা বড় দ্বীপ আছে, এর নাম আছে আবু মুসা দ্বীপ। কি দ্বীপ? আবু মুসা দ্বীপ। আবু মুসা দ্বীপ। এই আবু মুসা দ্বীপের নিয়ন্ত্রণ যার কাছে থাকবে, তার কাছে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ থাকবে। ঠিক আছে, জাহাজ সে কন্ট্রোল করতে পারবে, কোন তেলের জাহাজ যাবে, কোন জাহাজ যাবে না। তো এই আবু মুসা দ্বীপ নিয়ে এখানে দেখো একটা দেশ আছে আবুধাবি, আমরা সংযুক্ত আরব আমিরাত বলি, আর ইরান। এই ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঝামেলা এই আবু মুসা দ্বীপ নিয়ে। মানে এই 3টা দ্বীপের
যার কাছে নিয়ন্ত্রণ থাকবে সে এই পারস্য উপসাগর অঞ্চলে তার কর্তৃত্ব বজায় রাখতে পারবে। হরমুজ প্রণালীর উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রণালী হরমুজ প্রণালী। আমরা প্রণালী কি একটু শিখছিলাম, দুইটা জলরাশিকে প্রাকৃতিকভাবে একটা ছোট সরু জলপথ যদি অ্যাটাচ করে তাকে বলা হয় প্রণালী। তাহলে দেখে এই হরমুজ প্রণালী তেলের জন্য গুরুত্বপূর্ণ ইরানের কাছে এবং এই মিডল ইস্টে সবার কাছেই গুরুত্বপূর্ণ, বুঝছো? তার মানে এই আবু মুসা দ্বীপ নিয়ে ঝামেলা আছে কার কার সাথে? ইরান এবং সংযুক্ত আরব আমিরাত। ওকে, ঠিক আছে, আমরা পরেরটায় চলে যাই। দেখো পরের স্লাইডে বলা হচ্ছে নাগর্নো কারাবাখ। আমরা 20 সালের দিকে শুনছিলাম যে আজারবাইজান এবং আর্মেনিয়ার যুদ্ধ বাজে। এই যে আজারবাইজান আর্মেনিয়া এরা সবাই কিন্তু সোভিয়েত ইউনিয়নের একটা অংশ ছিল। তো দেখো আমরা এখানে শিখবো, তো এই কমলা কালারের ম্যাপ দেখে বুঝে যাচ্ছে এই দেশটার নাম হচ্ছে আজারবাইজান, এবার হচ্ছে কাস্পিয়ান সাগর। এত কিছু তোমার জানার দরকার নেই, আমি শুধু এই ম্যাপটা এই জন্য দেখাচ্ছি যে তোমার কাছে যাতে এই জিনিসগুলো মাথার ভিতর গেঁথে থাকে এরা যুদ্ধ কেন বাড়ে। তো এই পাশে আছে আর্মেনিয়া আর এই পাশে আছে তুরস্ক। তার মানে এর মাঝখানে দেখো একটা লাল চিহ্নিত অংশ, একে বলা হয় নাগর্নো কারাবাখ, একটা ল্যান্ড আছে। হ্যাঁ, তো এই নাগর্নো কারাবাখের এটা কিন্তু আজারবাইজানের ভিতরে একদম। দেখো তাহলে এই জায়গা স্বাভাবিকভাবেই আজারবাইজানের হওয়ার কথা। আজারবাইজান হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা, মুসলিম মনে রাখবা, এবং আর্মেনিয়া হচ্ছে খ্রিস্টান অধ্যুষিত এলাকা। তো স্বাভাবিকভাবে একটা ধর্মগত পার্থক্য আছেই, জাতিগত পার্থক্য তো আছেই। তো মজার বিষয় হলো এই যে আজারবাইজানের এই নাগর্নো কারাবাখে যারা বসবাস করে সবাই আর্মেনীয় জাতিতে আছে, আর্মেনীয় অধিবাসী, এবং স্বাভাবিকভাবে তারা খ্রিস্টান হবে স্বাভাবিক, কিন্তু তারা আবার আছে আজারবাইজানের পেটের ভিতর। তো স্বাভাবিকভাবে আর্মেনিয়াই চাইবে যে এই এলাকার যে লোকজন তারা ইচ্ছা করে এই এলাকাটাকে দখল করতে চায়। তো আজারবাইজান একসময় কি ছিল, দুর্বল ছিল, তো স্বাভাবিক আর্মেনিয়া এই নাগর্নো কারাবাখ দখল করে নেই। তো আস্তে আস্তে আজারবাইজান আস্তে আস্তে কী করে, তার সামরিক শক্তি বৃদ্ধি করতে করতে একসময় সেও কী করলো, এই নাগর্নো কারাবাখ সে নিজেদেরও দাবি করলো এবং সেও দখলদারিত্ব শুরু করে দিল। ফলে কি শুরু হবে, যুদ্ধ শুরু হবে। তো এই যুদ্ধে রাশিয়া স্বাভাবিকভাবে আর্মেনিয়াকে সাপোর্ট দিল, মনে মনে, প্রকাশ্য না, মনে মনে সাপোর্ট দিল। তো এই যে তুরস্ক আছে না, এই তুরস্কের সাথে আবার আর্মেনিয়ার ঝামেলা রয়েছে, ঠিক আছে? তো তুরস্ক স্বাভাবিকভাবেই আজারবাইজানকে সাপোর্ট করবে। তো এই যে 20 সালে যে যুদ্ধ বাজে আজারবাইজান এবং আর্মেনিয়ার মাঝখানে এই নাগর্নো কারাবাখ নিয়ে, এই যুদ্ধে তুরস্ক আজারবাইজানকে হেল্প করে। এবং দেখো তুরস্কের একদম কাছে আর্মেনিয়া, একে ড্রোন দিয়ে সাহায্য করে। তো একসময় কি হয় যে আর্মেনিয়া স্বাভাবিকভাবেই পরাস্ত হয় এবং একটা চুক্তি করে, শান্তি চুক্তি, এবং চুক্তির ফলে আজারবাইজানের পরোক্ষভাবে বলা হয় যে আজারবাইজান এই যুদ্ধে জয়লাভ করে। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে নাগর্নো কারাবাখ কোথায় অবস্থিত, আর্মেনিয়া এবং আজারবাইজান সীমান্তে। চলো আমরা দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ল, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই অঞ্চলটা, সেই অঞ্চলটা আমরা জানবো দক্ষিণ চীন সাগর। ঠিক আছে, এই যে এই এলাকাটাকে বলছি আমি দক্ষিণ চীন সাগর এলাকা। এটা গুরুত্বপূর্ণ কেন? দেখো এটা চীন দেশ, ম্যাপটা কত গুরুত্বপূর্ণ দেখো। দেখো যে এটা চীন, চায়নার এদিকে পূর্ব দিকে একটা সাগর আসে, একে বলা হয় পূর্ব চীন সাগর। ঠিক আছে, আর এটা হচ্ছে এটা উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক। তাহলে দক্ষিণ দিকে সেই সাগর আছে, তাকে বলা হয় দক্ষিণ চীন সাগর। এই দক্ষিণ চীন সাগর বাণিজ্যের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই রিজিয়ন দিয়ে যতগুলো জাহাজ যাবে, তেলের জাহাজ বা এই এলাকায় বাণিজ্য করতে হলে এই দক্ষিণ চীন সাগর দিয়ে যাইতে হবে। ঠিক আছে, তাহলে এই দক্ষিণ চীন সাগর আমাদের এই এশিয়া মহাদেশের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই দক্ষিণ চীন সাগরে যার কর্তৃত্ব থাকবে স্বাভাবিকভাবে সেই অঞ্চলের বস হবে। তাহলে কর্তৃত্ব কার থাকবে? চীনেরই থাকবে স্বাভাবিক, তার কারণ তার শক্তিশালী। দেখো তাইওয়ান নামক একটা দেশ আছে, সেই দেশটা চীনের অধিভুক্ত, কিন্তু এটা আমরা জানি চীন এটা নিয়ন্ত্রণ করে। কিন্তু আরও কয়েকটা দেশ আছে, দেখো ফিলিপাইন, এখানে আছে ভিয়েতনাম, ঠিক আছে, এখানে আছে ব্রুনাই, এদিকে আছে মালয়েশিয়া। তাহলে এই দক্ষিণ চীন সাগর নিয়ে এই কয়টা দেশের সাথে চীনের ঝামেলা হয়। তো চীন কী করলো, আমরা কিন্তু একটা জিনিস জানি যে বাংলাদেশ তার বঙ্গোপসাগর থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত সে তার সম্পদ আহরণ করতে পারে, বোম মারতে পারে, এই জায়গাটা তার। এবং আমাদের অর্থনৈতিক সমুদ্র সীমা আছে কত, 200 নটিক্যাল মাইল। তার মানে আমি এই আমার ভূখণ্ড থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত আমি সম্পদ আহরণ করতে পারবো। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই এই ম্যানিলাও এভাবে 200 নটিক্যাল মাইল পর্যন্ত সম্পদ আহরণ করতে পারবে। তো এভাবে ভিয়েতনামও পারবে, এটাই তো নিয়ম। কিন্তু চীন কি করলো যে না, এই এলাকাটা সে কি করলো, এই টোটাল এলাকাটাকে সে বাউন্ডারি দিয়ে রাখলো। এর ভিতরে ছোট ছোট অনেকগুলো দ্বীপ আছে, সে কৃত্রিমভাবে দ্বীপ তৈরি করলো।
এমনি দ্বীপ তো আছে, আরও কৃত্রিমভাবে সে দ্বীপ সমুদ্রের ভেতরে দ্বীপ তৈরি করে ফেললো এবং এই দ্বীপগুলো তার সেনাবাহিনী রেখে দিল। এভাবে টোটাল ইউ আকৃতির দিয়ে সে ডিফেন্স তৈরি করে রাখলো। তো স্বাভাবিকভাবেই এই দক্ষিণ চীন সাগরের কর্তৃত্ব চীনের কাছেই আছে। তো স্বাভাবিকভাবে এটা ফিলিপাইনও মেনে নিবে না, এটা ভিয়েতনামের একদম খুব কাছে। তার মানে ভিয়েতনামের সে সমুদ্র সীমা, সে 12 নটিক্যাল মাইল, সেটাও সে পাচ্ছে না। এটা জোর দখল করে চীন দখল করে আসে। তাহলে এই দক্ষিণ চীন সাগর একটা গুরুত্বপূর্ণ এলাকা এবং এই দক্ষিণ চীন সাগরের একটা দ্বীপপুঞ্জ আছে, স্প্রাটলি দ্বীপপুঞ্জ। হ্যাঁ, আমি এসডিটি লিখি স্প্রাটলি দ্বীপপুঞ্জ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে স্প্রাটলি দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ কার? তো বিরোধ হবে চীন একটা পক্ষ, আর এক পক্ষ হচ্ছে ভিয়েতনাম। দেখো সবচেয়ে কাছে ভিয়েতনাম এবং ফিলিপাইন এবং তাইওয়ান একটা দুর্বল রাষ্ট্র, ওর কথা বাদ দিয়ে দিলাম। তাহলে ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই এবং চীনের সাথে এই স্প্রাটলি দ্বীপপুঞ্জ নিয়ে ঝামেলা এবং এই দক্ষিণ চীন সাগর নিয়েও ঝামেলা। এবং তোমরা জেনে খুশি হবে যে এই দক্ষিণ চীন সাগর বিশ্বের সবচেয়ে বড় সাগর। বিশ্বের সবচেয়ে বড় সাগরের নাম আছে দক্ষিণ চীন সাগর, গভীরতম সাগর। ঠিক আছে, আর বিশ্বের সবচেয়ে বড় উপসাগর কোনটি? বঙ্গোপসাগর। ঠিক আছে, এখন আসো তাহলে আমরা স্প্রাটলি দ্বীপপুঞ্জ, দক্ষিণ চীন সাগর আমরা বুঝে গেলাম, এই এলাকাগুলো ঝামেলাপূর্ণ এলাকা। এখন আসো আমরা আরেকটা জিনিস পড়ব, কুড়িল দ্বীপপুঞ্জ। ঠিক আছে, কুড়িল দ্বীপপুঞ্জ। দেখো তোমাদের ইন্টারন্যাশনালের জন্য যদি আসে শাখালিন এবং কুড়িল দ্বীপপুঞ্জ কার অধীনে আছে? ঠিক আছে, তো দেখো এইদিকে আমার রাশিয়া, এই যে হলুদ দাগ সবগুলো হচ্ছে রাশিয়া, আর এইটা হচ্ছে আমার জাপান। এদিকে আছে পূর্ব চীন সাগর, একটু আগে এদিকে আসছি, এটা হচ্ছে জাপান সাগর, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। এগুলো আমার ফ্যাক্ট না। আমার ফ্যাক্টর হচ্ছে এই যে এখানে একটা দ্বীপ আছে কুড়িল দ্বীপপুঞ্জ, কুড়িল দ্বীপপুঞ্জ। এখানে আছে শাখালিন দ্বীপপুঞ্জ। এই দুইটাই দেখো এই যে প্রশান্ত মহাসাগর ঘেঁষে বা প্রশান্ত মহাসাগরের তীরেই অবস্থিত। হ্যাঁ, তো এই দুইটা দ্বীপপুঞ্জ নিয়ে ঝামেলা ছিল। এই কুড়িল দ্বীপপুঞ্জে বসবাস করতে একটা আদি জাতি গোষ্ঠী। তো একসময় জাপান এই এলাকা যে এই কুড়িল দ্বীপপুঞ্জ দখল করে নেয়। আর শাখালিন দ্বীপপুঞ্জ এবং জাপান কি করতো, এই কুড়িল দ্বীপপুঞ্জে যে আদি অধিবাসী ওদেরকে অনেক অত্যাচার করতো। তো স্বাভাবিকভাবে ওই এলাকায় রাশিয়া আসা শুরু করলো এবং রাশিয়া এবং জাপানের সাথে এটা নিয়ে ঝামেলা হলো এবং শাখালিন এই যে এখানে যে দ্বীপপুঞ্জ আছে সেটা নিয়েও। তো একসময় এরা একটা চুক্তিতে আসলো যে ঠিক আছে, তোমার বাসার কাছে আছে শাখালিন, তাহলে তুমি শাখালিন নিয়ে নাও। রাশিয়াকে শাখালিন দিয়ে দেওয়া হলো। এবং এই যে কুড়িল আমার বাসার কাছে জাপানের কাছে, তার মানে এটা থাকবে জাপানের। এইভাবে এরা চলতেছিল। ঠিক আছে, তো কিছুদিন যাওয়ার পরে জাপান বৃহৎ অর্থনীতি হয়ে গেল, একটু শক্তিশালী হয়ে গেল, বিশাল অস্ত্রশস্ত্র হয়ে গেল, তার শক্তি বেড়ে গেল। সে কি করলো, সে এই যে রাশিয়ার সাথে যে চুক্তি করছিল যে এই শাখালিন তোমার আর কুড়িল আমার, তো ওর যখন শক্তি হয়ে গেল দুইটাই নিয়ে নিল জাপান। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা জানি জাপান শোচনীয়ভাবে পরাজয় বরণ করে রাশিয়ার কাছে বা মিত্র শক্তির পক্ষে। তো যখন আবার জাপান হেরে গেল, এইবার রাশিয়া কি করলো, রাশিয়া বললো এখন শক্তি আমার হয়ে গেছে, আমি এই দুইটাই আমি নিয়ে নেব। হ্যাঁ, শাখালিনও আমার, কুড়িলও আমার, মানে শক্তি যার সব তার। তার মানে শাখালিন এবং কুড়িল এই দুইটা দ্বীপপুঞ্জ নিয়ে ঝামেলা আছে রাশিয়া এবং জাপানের ভিতর। ঠিক আছে, তাহলে এখন এই দুইটা দ্বীপপুঞ্জ কার অধীনে? রাশিয়ার অধীনে। ঠিক আছে, তাহলে এতটুকু জানলেই তোমাদের চলবে। এবার ছোট্ট একটা জিনিস শিখি আমরা। দেখো এখানে একটা প্রণালী আছে, আমরা বলছিলাম যে ভূমধ্যসাগর। এই যে ভূমধ্যসাগর, তাহলে আমার প্রণালীগুলো কিন্তু এখান থেকে পড়া হয়েছে। এই যে ভূমধ্যসাগর এই দিকে আসলো, ভূমধ্যসাগর থেকে এটা আছে আটলান্টিক মহাসাগর। এই দুইটা মহাসাগরের মাঝখানে একটা প্রণালী আছে, এটা বলে জিব্রাল্টার প্রণালী। কি প্রণালী? জিব্রাল্টার। তাহলে এই জিব্রাল্টার প্রণালী সংযুক্ত করেছে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগর এবং পৃথক করেছে। দেখো এখানে স্পেন দেশ এবং আফ্রিকান মরক্কো দেশ। কিন্তু সমস্যা হলো এই যে জিব্রাল্টার প্রণালী আছে, এর এখানে একটা ছোট্ট দ্বীপ আছে, ছোট্ট একটা দ্বীপ আছে। এই দ্বীপের নাম আছে জিব্রাল্টার। ঠিক আছে, এবং এই প্রণালীর কর্তৃত্ব কে নিয়ন্ত্রণ করে জানো? ইউকে, ব্রিটেন। এই যে যুক্তরাষ্ট্র এখান থেকে এসে পণ্ডিতে করে ধরো সে নিয়ন্ত্রণ কোথায় রাখছে, দেখো তার বাসা হচ্ছে এখানে সে এখান থেকে এসে এই যে জিব্রাল্টার প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েছে। কেন? কারণ এই দিক দিয়ে যত জাহাজ যাবে সব ট্যাক্স সে গ্রহণ করতে পারবে, টাকা নিতে পারবে। তাহলে এই জিব্রাল্টার এলাকা নিয়ে
যুক্তরাজ্যের সাথে স্পেনের কাছাকাছি যেহেতু এই রাষ্ট্রটা, তো স্পেনের সাথে এই যুক্তরাজ্যের ঝামেলা রয়েছে। স্পেন চাই যে আমার বাসার কাছে এটা আমি নিয়ে নেবো, জিব্রাল্টার আমি নিয়ন্ত্রণ করবো, আমি ট্যাক্স নিব, ঠিক আছে। যুক্তরাজ্য বলে না, এটা আমার অনেক আগে থেকে এটা আমারই থাকবে। তো এটা নিয়ে এখনো যুক্তরাজ্য এবং স্পেনের ভিতর ঝামেলা হচ্ছে। আর বেটা মরক্কো ঝামেলা, আসলে লজিক্যাল জিনিসটা দেখো, এই জিব্রাল্টার নিয়ে ঝামেলা হওয়ার কথা ছিল স্পেন এবং মরক্কোর ভিতর, তা না, কারণ মরক্কো একটু দুর্বল, সুতরাং এ চুপ থাকে, তাহলে ঝামেলা করছে এটা দুইটা, বুঝছো? তাহলে তোমাদের আসবে জিব্রাল্টার প্রণালী স্পেন এবং মরক্কোকে পৃথক করেছে, সংযুক্ত করেছে ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগর, এবং এই জিব্রাল্টার ভূখণ্ড নিয়ে ঝামেলা আছে যুক্তরাজ্য এবং স্পেনের ভিতর। এবার আসে দেখো, আমরা একটা ছোট্ট জিনিস শিখে যাই। দেখো এটাই যে আমরা জানি উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশের এই যে বিশাল বড় একটা দেশ, এটার নাম হচ্ছে ব্রাজিল, আর এই দেশটার নাম হচ্ছে আর্জেন্টিনা। এই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে তো ঝামেলা হয়। তো দেখো এখানে একটা দ্বীপপুঞ্জ আছে, এখানে নাম হচ্ছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। কি দ্বীপপুঞ্জ? ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। তো মজার বিষয় দেখছো, এখানে আটলান্টিক মহাসাগর, এই যে আটলান্টিক মহাসাগর, এরপরে এখানে আছে আফ্রিকা মহাদেশ, এখানে আছে ইউরোপ মহাদেশ, এবং এখানে আছে সমুদ্রের ভিতর যুক্তরাজ্য বা ইউকে, যুক্তরাজ্য। তো যুক্তরাজ্য কি করলে আটলান্টিক বিশাল মহাদেশ পাড়ি দিয়ে এই ফকল্যান্ড দ্বীপের দাবি করলো যে ফকল্যান্ড দ্বীপ আমার, ঠিক আছে। এখন এটা তো আর্জেন্টিনার কাছে, আর্জেন্টিনা কি এটা ছেড়ে দিবে? বলে না, আমি এটা ছাড়বো না। তো স্বাভাবিকভাবেই তখন একটা মুখোমুখি অবস্থান হলো। তখন ইংল্যান্ড বলল, যুক্তরাজ্য বলল এই ফকল্যান্ড দ্বীপের অধিবাসীদের যে তোমরা আসলে কার সাথে থাকতে চাও। তো ফকল্যান্ড দ্বীপের অধিবাসীরা দেখলো কিরে, আর্জেন্টিনা তো একটা ফৈন্নি মার্কা দেশ, তাহলে আমরা কি ওদের সাথে থাকবো? তাহলে এরা ভোট দিল গণভোটে যে আমরা ইংল্যান্ডের পক্ষে থাকবো, আমরা যুক্তরাজ্যের পক্ষে থাকবো, যত দূরে হোক আমরা এদের সুযোগ সুবিধা নিব। এই যে জনগণের রায় নিয়ে নিল, এরপর যুদ্ধ শুরু হয়ে গেল 1982 সালের দিকে। এই ফকল্যান্ড নিয়ে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ভিতর বা যুক্তরাজ্যের ভিতরে একটা যুদ্ধ বাঁধে, ঠিক আছে, একটা ঝামেলা সৃষ্টি হয়, এবং এরপরেই এই ফকল্যান্ড দ্বীপটা যুক্তরাজ্য দখল করে নেয়, ঠিক আছে। তাহলে এই ফকল্যান্ড দ্বীপ নিয়ে ঝামেলা আছে কার ভিতর? ইউকে এবং আর্জেন্টিনার ভিতর, এবং এই ফকল্যান্ড দ্বীপ এখন কার অধীনে? যুক্তরাজ্যের অধীনে, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস, যত বিরোধপূর্ণ অঞ্চল। আশা করি তোমার গল্পের মতন করে মনে থাকবে। বিশেষ করে পরীক্ষায় প্রশ্ন আসবে জম্মু কাশ্মীর নিয়ে কার সাথে কার বিভক্তি, গোলান উপত্যকা কোথায় অবস্থিত? সিরিয়াতে। এটা নিয়ে ঝামেলা কার? ইসরায়েল এবং সিরিয়ার মাঝখানে। সিনাই বদ্বীপ কোথায় অবস্থিত? মিশরে, ঠিক আছে। এই যে এই প্রশ্নগুলো আশা করি তোমার মনে থাকবে ইনশাআল্লাহ। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।